আপনি যদি হেফাজত ইসলামের আমির জামাত ইসলামীকে ভোট না দেওয়ার যে আহ্বান দিয়েছে, যেটা আপনি টাচ করেছিলেন, সেখানে তিনি স্পষ্ট কথা বলেছেন যে কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না, যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম? আপনি কিভাবে দেখছেন আসলে, মানে জামাত ইসলামী তো ইসলামিক দলগুলোর সাথেই জোট করছে ভোট বাক্স বড় করার জন্য, ভর্তি করার জন্যই, কিন্তু সেক্ষেত্রে আবার ইসলামী দলের অন্যান্য নেতারা তাদের যে রাজনীতি, সেই রাজনীতির আসলে ইসলাম বলছে না। আপনার মন্তব্য শুনি। জেসিন, আপনি তো আমাকে শুধু জামাত নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু গালি খাওয়ার সময় কিন্তু আপনাকে ভাগ নিতে হবে। সেটা আমরা জানি, জেনে শুনে আমরা করছি। আমাকে সবাই বলে যে আমি নাকি ইচ্ছে করে জামাত সম্পর্কে কথা বলি, আমার কিন্তু কোনো ইচ্ছা নাই। তারপর আপনি প্রশ্ন করছেন, বাধ্যই বলতে হচ্ছে। এটা অবশ্য মানে আপনাকে জামাত বিশেষজ্ঞ মনে করেই মানুষ বলছে। আচ্ছা, আমি যদি বলি নিরপেক্ষভাবে, যদি আমি বলি, দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু অনেক পুরনো। মানে কওমিদের সাথে জামাতের একটা তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, এটা সাইফুল ভাই আরো ভালো জানবেন। সাইফুল ভাইরা যেহেতু গবেষণাধর্মী পড়াশোনা বেশি করেছেন আমাদের চাইতে, এখানে তত্ত্বগত একটা বিরাট ফারাক আছে, যেটা জামাত কিছুটা গেইন করেছিল। মানে তাদের সাথে যে বিরোধটা ছিল, যেমন আপনি তো জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই পীর, ওনাদের সাথে কিন্তু জামাতের ভয়ানক বিভেদ ছিল। এবং কিছুদিন আপনি যদি ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে আপনার চরমোনাইয়ের যিনি সেকেন্ড পীর যিনি আছেন, মানে দ্বিতীয় প্রধান ব্যক্তি যিনি আছেন, উনি কিন্তু বলেছেন যে মানে শিবির সম্পর্কে খুব খারাপ খারাপ কথা ওনার আছে, ঠিক আছে। এবং ওনারা একেবারে ঈমান আকীদা নিয়েই প্রশ্ন তোলেন যে এটা করা জায়েজ না, এটা কাফের হয়ে যাবে, এই ধরনের অনেক ফতোয়া আপনি পাবেন। এই জিনিসগুলো আসলে কেন? একটা তো হচ্ছে যে ধর্মীয়, আমরা যে জন্যই মতবাদ আবার ধর্মীয় রাজনীতির বিষয়টা নিয়ে আমাদের একটু অনীহা, কারণ হচ্ছে কি, কারণ ধর্ম জিনিসটাই এমন যে 10টা জনের 10টা মত থাকতে পারে, ঠিক আছে। আপনি দেখবেন প্রত্যেক ধর্মের মধ্যেই নানা ধরনের মানে ইন্টারপ্রিটেশন আছে, তাই না? ফলে এই ইন্টারপ্রিটেশনটা এমন হয়ে যায় যে একজন আরেকজনকে, মানে দেখবেন আপনি হেফাজত ইসলাম কিন্তু বিএনপিকে কাফের বলছে না, হ্যাঁ, বা অন্য কোনো রাজনৈতিক দলকে বলছে না। কিন্তু যেহেতু জামাত ইসলামী ইসলামের রাজনীতি করছে, এবং যেহেতু জামাত ইসলামী বলছে যে জামাত ইসলামীকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, সেজন্য কি তারা বলছে কি? হ্যাঁ, এই জন্য আমি আপনাকে বলছি যে এই জিনিসগুলো বেশ পুরনো। জামাত অনেক সময় করে কি, তাদের সাথে সম্পর্কটা তৈরি করে, পরক্ষণে আবার বিভেদটা তৈরি হয়ে যায়। এবং এটাই হয়েছে। আপনি যদি হিস্ট্রি দেখেন, অতীতেও কিন্তু এক সময় একসাথে ছিল ওনারা, আবার বিভেদ হয়েছে। এবং বিভেদ হলে এমন বিভেদ হয়, আবার যখন একসাথে হয় মনে হয় যেন একেবারেই সিরিয়াস। এখন দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের মধ্যে কিন্তু সিরিয়াস সখ্য। এবং আমি আশঙ্কা করি যে আবার যখন বিভেদ তৈরি হবে, এটা আবার একজন আরেকজনকে একেবারে ইমানের প্রশ্ন থেকে প্রশ্ন তুলবে। আমাদের অনুরোধটা যেটা, সেটা হচ্ছে যে এটা তো দলগত, রাজনৈতিকভাবে তো বিভেদ থাকবেই। আমরা একটু যদি অন্য জায়গায় মানে আলোকপাত করি, সেটা হচ্ছে যে জোটগুলো যে হচ্ছে সেটা আসলে দেশের মানুষকে কি দেবে, সেই জায়গায় যদি আমরা একটু কথা বলি। আপনি বলছেন না, যেমন ইসলামী ঐক্য জোটের সাথে যে জোট হয়েছে, এটা থেকে বাংলাদেশের মানুষ আসলে কি পাবে? না, প্রথম হচ্ছে আপনি প্রথমেই প্রশ্নটা করেছিলেন সম্ভবত নারিন আপাকে অথবা সাইফুল ভাইকে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং স্বার্থগত জোট। আমি এখানে কোনো আদর্শিক জোট দেখি না, এবং এটা দেখা উচিত হবে না আপনাদের। কারণ নির্বাচন আসলে, যেমন জামাত এখন বলছে যে আমরা 100 সিট ছেড়ে দিব, তো কাকে সে ছাড়বে, তাই না? নিশ্চয়ই সিপিবিও যদি জামাতের জোটে যাইতে চায়, জামাত সিপিবিকে ছাড়বে, ঠিক আছে। আর বিএনপি বলছে জামাত ছাড়া আর যত দল আছে তাদের সবাইকে নিয়ে সে জোট করতে চায়। তাহলে এখানেই তো পরিষ্কার যে এখানে কোনো আদর্শিক ফ্রেমওয়ার্কের কথা বলে না, তাহলে তো আদর্শকে হাইলাইট করতো। তাহলে জামাত বলতো যে আমাদের আদর্শিক মিল যারা আছে তাদেরকে আমরা দিব, সেটা কিন্তু বলছে না। এবং আপনি দেখবেন আমাদের প্রার্থীকে কোন প্রার্থীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি সিট, মানে আপনাকে যদি আপনার আসনে যদি অন্য কাউকে দেওয়া, আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। ওকে, তারা ভোটের জন্য, মানে আই মিন ক্ষমতার জন্য আসন ছাড়তে রাজি আছে, এমন কথা বলছে অনেকে, যাতে আপনিও বলছেন যে মানুষের পারসেপশন এরকম যে সুশাসন নিশ্চিত হবে। একটু আগে আপনি যে কথাটি বললেন যে আপনি আমাকে প্রশ্ন করছেন কিন্তু গালির ভাগ কে নেবে, যেভাবে আপনি প্রশ্ন করছেন, অর্থাৎ আপনি জানেন এবং আমরা সবাই জানি যে জামাতের যারা কর্মী এবং সমর্থক, জামাত সম্পর্কে কোনো আলোচনা করলে এই যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে গালি দেওয়ার, যা ইচ্ছা তাই বলে গালি দেওয়ার, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু কোনোভাবে সেটা কমছে না। এবং এই প্রসঙ্গটা এই জন্যই আনলাম যে আপনি দেখবেন, জানেন যে চাঁদপুরে যে ঘটনাটি ঘটেছে, জামাতের একজন নেতা, একটি ইউনিয়নের আমির, তিনি বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনকে নিয়ে বিকৃত ছবি উনি এডিট করেছেন এবং পোস্ট করেছেন, সেটাকে কেন্দ্র করে সংঘর্ষ পর্যন্ত হয়েছে।
আবার এই দলটাই যে দলের মধ্যে আমরা সতের রাজনীতির কথা সবচেয়ে এই দলটা বলছে, সৎ মানুষের রাজনীতির কথা, কিন্তু সেই দলের মধ্যে আপনার গালি দেয়া, ফেক ছবি এডিট করে রাখা, পোস্ট ভুল করে হলো সে বলছে ধরা পড়ার পরে, কিন্তু এডিট তো ভুল করে হয় নাই। তো এই যে প্রবণতা, তো এই প্রবণতা সাধারণ মানুষ বা আমরা কি করতে পারি, সাধারণ মানুষই কি আসলে কতটুকু এখান থেকে মুক্ত হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি জামাতের কোন নেতাকে এনে এই প্রশ্নগুলো করলে আপনি ভালো ইয়া পাবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি জামাতকে যদি ইসলামী পার্সপেক্টিভ থেকে বাদ দেন, রাজনৈতিক দল হিসেবে দেখেন, তো রাজনৈতিক দল সবাই তো গালাগালি করে, কেউ তো সমালোচনা সহ্য করতে পারে না, সবাই মানে যার যত শক্তি দেখেন তারটা বেশি দেখেন। এখন হয়তো আপনি তাহলে মাঠের রাজনীতিতে এই মুহূর্তে কি জামাত সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বেশি গালাগালাজ করবে? না, জামাতের বাস্তবে অর্থ হচ্ছে জামাত দীর্ঘদিন একটা রিপ্রেশনের মধ্যে থাকার কারণে তার কিন্তু অনলাইন বেসিসে তার একটা বিশাল শক্তি তৈরি হয়েছে। কারণ তারা যেহেতু পাবলিকলি কিছুটা, ওই যে আপনি যেটা বলছেন, তাদেরকে স্বাভাবিকভাবে গোপন রাজনীতি করতে হয়েছে, নানাভাবে তাদেরকে, আমি বলতে গেলে তো অনেক কথা, সাইফুল ভাই যেটা বলেছেন, জামাতের কিন্তু আওয়ামী লীগ এত ক্ষতি করেছে কিন্তু জামাতের অর্গানাইজেশন কিন্তু ইনট্যাক্ট ছিল, কারণ সে কৌশলে এমনভাবে সে এই জিনিসটাকে, সাইফুল ভাই কারেক্টলি বলেছেন। আবার বিএনপিকেও দেখবেন, বিএনপি কিন্তু তার অর্গানাইজেশন ভাঙার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, বিএনপি কিন্তু কোনো না কোনো ফর্মে তার, মানে বিএনপিকে আমরা যখন রাজনৈতিক দল না বলে অপমান করতাম বা আমরা মানে সমালোচনা করতাম, বিএনপি কিন্তু ওই জিনিসটা প্রুভ করেছে। বিএনপি ভাঙেই নাই তো, বরং দেখা গেল যে কমিটি অনেক কিছু বিএনপি এই সময় করেছে, এবং বিএনপির লোকদের মধ্যে আমরা দেখি যে তারা প্রচুর স্যাক্রিফাইস করার মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হয়েছিল আওয়ামী লীগ আমলে, যদিও এখন আবার একটু খারাপ দিকে টার্ন নিচ্ছে। জামাতও কিন্তু তার সংগঠনটাকে ইনট্যাক্ট রেখেছে এবং সে এই ফাইটটা করেছে কিছুটা অনলাইন প্ল্যাটফর্মে। ফলে ওই অনলাইন প্ল্যাটফর্মে সে যেটা হয়েছে, সে আওয়ামী লীগকে যে গালিগালাজ করেছে বা আওয়ামী লীগকে যেভাবে চ্যালেঞ্জ করেছে, এখন আওয়ামী লীগ তো নাই, এখন সে হয়তো তার শত্রুদেরকে একইভাবে চ্যালেঞ্জ করছে, যার কারণে আপনি দেখবেন জামাতের আমির কিন্তু জামাত ইসলামের যারা নেতা তারা কি এটা লক্ষ্য করছে না যেটা আওয়ামী প্রবণতা, আওয়ামী লীগ কর্মীরা ঠিক এই কাজটাই করছে। এই জন্যই আপনি দেখবেন নারিন আপা একটু আগে বলছিলেন যে জামাতের আমির কিন্তু ওনার ফেসবুক থেকে একটা নির্দেশনাও দিয়েছেন যে আমাদেরকে যারা গালি দিবে বা আমাদের যারা শত্রু তাদেরকে আপনারা গালি দিয়েন না, তাদের জন্য দোয়া করবেন। মানে এটা তো একটা পজিটিভ পলিটিক্স উনি বলছেন, কিন্তু ওই কথাটা ওনাকে বলতে হলো কেন? নিশ্চয়ই উনি বলার পরও, এটা তো ক্যাডার বেস একটা পার্টি, উনি বলার পরও তাহলে সেই দলের নেতাকর্মীরা মানছে না কেন? সেটা মানছে কি মানছে না আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি দেখি আমার এখানে রীতিমতো আমাকে খুবই খারাপভাবে নেয়, হয়তো তাদের কষ্ট হয় আমি যদি কোনো সত্য মানে কথা বলি, তারা হয়তো মনে করে যে আমার অধিকার নাই বলার। অনেকে আমাকে বলে যে আপনি এত বছর আমাদের পার্টি করে এখন আমাদের পার্টির বিরুদ্ধে বলছেন, আমারটা একটু স্পেশাল, আলাদা। আমি আপনাকে জিজ্ঞেস করতেই হচ্ছে, আপনি কি মন খুলে কথা বলতে ভয় পাচ্ছেন? না শুনেন, আমাকে একজন জিজ্ঞেসও করেছিল কালকে যে আচ্ছা আপনার খারাপ লাগে না আপনার ফেসবুকে আপনাকে এইভাবে মানে গালিগালাজ করে? হ্যাঁ, একসময় খারাপ কার না লাগে, ভালো। আচ্ছা, গালি শুনতে কার ভালো লাগে বলেন আপা? আমি বলি যে না, খারাপ তো লাগে, কিন্তু এখন আমি কি করব? আর এটাকে বেশি আমলে নিলে তো লাভ নাই খুব বেশি। দেখেন আমাদেরকে যত গালি, আমাকে কি গালি না দিয়েছে আমি আপনাকে বলি। আমাকে বলেছে পচা ডিম, আমাকে বলেছে এবিসিডি পার্টি। আমার 2018-2019-এ আপনাকে যে পরিমাণ গালি দিয়েছে আমি দেখেছি সেগুলো।